Dear students, just a minute. আমরা লাস্ট ক্লাসে যেটা আমরা এক্স-রে ডিফ্র্যাকশনের উপর পড়েছিলাম তাতে একটু ক্রিস্টালের ব্যাপারটা আমরা পড়েছিলাম। তো আমি সেটারই একটা ভিডিও আর কি তোমাদের বানিয়ে দিচ্ছি। নাও হোয়াট ইজ আ ক্রিস্টাল? A crystal is a regular arrangement of molecules. Why do we need a crystal? এবার তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার আমরা যখন এক্স-রে ডিফ্র্যাকশন করছি, তো if that is the concept, the wavelength of X-ray is almost equivalent or less than interatomic distances. ঠিক আছে, দুটো অণুর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের সমান একটি এক্সপ্রেস তরঙ্গ দৈর্ঘ্য বা তার থেকে কম। সেক্ষেত্রে আমরা তো একটি সিঙ্গেল মলিকিউলকে নিয়ে তার মধ্যে দিয়েও এক্সরে পাস করাতে পারি, and we would get the diffraction pattern. Then why do we need a crystal? আমরা যে একটা ক্রিস্টাল ব্যবহার করছি সেটার কিন্তু কিছু স্পেসিফিক কারণ আছে। তো একটা স্পেসিফিক কারণ হচ্ছে ইউ নিড ডিফ্র্যাকশন, তাই তো। এক্স-রে ডিফ্র্যাকশনের থেকে ইউ ক্যান গেট দ্য থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার of the biological macromolecule like protein, DNA, or you will get the three-dimensional structures of different organic salts or inorganic organic compounds or inorganic salts. So for that you need diffraction. এই ডিফ্র্যাকশনটা কিসের মাধ্যমে হচ্ছে? It is happening through the atoms present within a particular molecule. So the atoms have this electrons, nucleus, everything which are responsible for the diffraction. Now, if you in a crystal there is a regular arrangement of molecules, so you can understand that within a crystal there is huge number of atoms, and simultaneously there is huge electron density within a crystal. যেহেতু অনেকগুলো অ্যাটম রয়েছে, তাহলে প্রচুর ইলেকট্রনস রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, তাহলে সেইগুলো কিন্তু অ্যাকর্ডিংলি ডিফ্র্যাক্ট করতে সক্ষম হচ্ছে। ওকে, সো দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন উইল বি মাচ মোর স্ট্রঙ্গার। নেক্সট হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে যেটা পড়েছি যে একটা লাঠিকে খুব ইজিলি ভেঙে দেওয়া যায়, কিন্তু if there is a bunch of sticks it is very difficult to break. ভাবো যে এক্স-রে ডিফ্র্যাকশনে one of the drawback is that you are actually bombarding the crystal with a very strong electromagnetic radiation. যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কিন্তু ফ্রিকোয়েন্সি খুব হাই এবং এনার্জি খুব হাই। অনেকক্ষণ ধরে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যদি ক্রিস্টালের ওপর পড়ে, তো দেখা যাচ্ছে যে রীতিমতো ক্রিস্টালটা পুড়ে যাচ্ছে। যার জন্য ক্রিস্টালটাকে ঠান্ডা রাখার জন্য আমাদের কি করতে হচ্ছে? কনস্ট্যান্টলি আমাদের একটা লিকুইড নাইট্রোজেনের ফ্লো দিতে হচ্ছে। ওকে, আমি ক্লিয়ার করতে পারছি তো? কনস্ট্যান্টলি একটা লিকুইড নাইট্রোজেনের ফ্লো দিতে হচ্ছে। তো এইবারে ভেবে দেখো যে একটা সিঙ্গল মলিকিউল যদি হয়, ইট ইজ মাচ মোর উইকার কম্পেয়ার টু আ ক্রিস্টাল। তাহলে সেইখানে এসে যদি অত হাই এনার্জি একটা রেডিয়েশন পড়ে, হোয়াট ইট উইল ডু? ইট উইল destroy the three-dimensional structure of the protein. ওটা কিন্তু প্রোটিনের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটাকে কমপ্লিটলি ডেস্ট্রয় করে দেবে, পুড়িয়ে দেবে, ডিনেচার করে দেবে, রাদার দ্যান গিভিং আ প্রপার ডিফ্র্যাকশন প্যাটার্ন। সো ফর দিস উই নিড আ ক্রিস্টাল। আরেকটা যেটা ব্যাপার আছে, যেটা আমরা এর পরেই আসছি, সেটা হচ্ছে there is a regular arrangement of molecules within a crystal. So one unit of regular arrangement এর ব্যাপারটা যদি আমরা জানতে পারি, সেই ইউনিটটাকে রিপিট করে 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 we can construct the three-dimensional structure of the entire molecule. Let us see. দেখো, এইটা তোমাদের দেখতে হবে। এখানে এই সেলটা দেখো যেখানটায় আমি কার্সারটা দেখাচ্ছি। ওকে, you could see this cell where I am showing the cursor. হ্যাঁ, এখানে দেখো, এইখানে একটা মলিকিউল আছে, এখানে একটা মলিকিউল আছে। Now throughout this crystal we have a repetition of this cell. এই সেলটারই কিন্তু রিপিটেশন, এই প্রত্যেকটা সেল is the repetition of this cell. So this cell is called a unit cell, a very important concept. Unit cell কি? The unit cell that is having a particular dimension, particular angle, that is a particular structure সেটার আছে, and a crystal is nothing but the repetition of unit cell. A unit cell possesses a particular arrangement of molecules.
A crystal is nothing but the repetition of that particular unit cell, and this unit cell is having specific dimension and specific angle. ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে একটা ইউনিট সেলকে রিপিট করে 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 করে, হ্যাঁ, আমরা কিন্তু একটা পুরো ক্রিস্টালের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার পেতে পারি। But rather we would tell here a very simple concept, that is the unit cell is a structural unit of the entire crystal. So if we can know the structure of the unit cell, that is its dimension and the patterns of repetition, the structure of the unit cell and the patterns of repetition, then we will get to know about the entire three-dimensional structure of the molecule, whether it's a biological macromolecule, drug protein, drug DNA, কিংবা simple organic molecule যেরকম এখানে দেখানো হচ্ছে, okay, or this is a benzene ring and then three carbons and again two carbons, like that. So we can get the structure of any kind of molecule and the three-dimensional structure. এখানে দেখো এই ইউনিট সেলটা আমি সেদিন তোমাদের একটা রুবিক কিউবের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। তো হোয়াট ইজ আ রুবিক কিউব? তোমরা সবাই দেখেছিলে, সেদিনকার ক্লাসটা রেকর্ড হলে খুব ভালো হতো, খুব সুন্দর ছিল। তোমরাই বলেছিলে যে ছোট 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 কিউব দিয়ে একটা বড় কিউব এরকম করে তৈরি হয়। তো এই একটা ছোট কিউব বারবার রিপিট করে 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 এরকম একটা বড় রুবিক কিউব তৈরি করছে, এবং প্রত্যেকটা কিউবের যে ডাইমেনশন, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেটি কিন্তু সমান, এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে যে অ্যাঙ্গেলস গুলো সেগুলোও কিন্তু সমান। তো ওয়ান ইউনিট সেল ইজ রিপিটিং ইটসেলফ अगेन এন্ড अगेन এন্ড अगेन, ঠিক আছে, টু ফর্ম দ্য এন্টায়ার ক্রিস্টাল। তাহলে আমরা যদি একটা রুবিক কিউবকে একটা ক্রিস্টাল ভাবি, ঠিক আছে, তাহলে each of the unit cells within a Rubik cube, they are constructing the total Rubik cube, and each of the cubes within a Rubik cube are constructing the total Rubik cube just by a definitive pattern of repetition. এবার ওই each of the cubes within a Rubik cube, সেটাকে small cubes within a Rubik cube, সেটাকে কিন্তু আমি একটা ইউনিট সেল বলতে পারছি। এই দেখো, এটা মলিকিউলটা, এটা একটা ইউনিট সেল, এবং এটার একটা রেগুলার প্যাটার্নে কিন্তু আমার রিপিটেশনটা আছে, ওকে। So very very important, crystal is nothing but the repetition of a unit cell in a definitive pattern. And what is a unit cell? It contains a specific arrangement of molecules which is repeated throughout the crystal, okay। এইখানে এরপরে আমাদের বুঝতে হবে দেন হাউ ডু উই ডিফাইন আ ইউনিট সেল। ইটস নট এসেনশিয়াল যে সবসময় ইউনিট সেলটা একটা কিউবই হবে, সেটার অন্য অনেক রকমের শেপ হতে পারে, এবং এই শেপের ভিত্তিতে, ইউনিট সেলের শেপের ভিত্তিতে, ইউ হ্যাভ টোটাল 7 ডিফারেন্ট টাইপস অফ ক্রিস্টাল সিস্টেম। আমাদের 7টা ডিফারেন্ট টাইপ অফ ক্রিস্টাল সিস্টেম আছে, সেটার ব্যাপারে আমি নেক্সট স্লাইডে বলবো। তার আগে যেটা বলেছিলাম যে একটি ইউনিট সেলকে ডিফাইন করতে আমার 3টি প্যারামিটার লাগবে। একটা হচ্ছে দৈর্ঘ্য, দিস এ, একটা হচ্ছে প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা, এ বি সি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এই তিনটে হচ্ছে গিয়ে লেংথ প্যারামিটার, সরি 6টা প্যারামিটার লাগে। আর বাকি 3টে প্যারামিটার, সেটা হচ্ছে যে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ এর মধ্যে অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেলটা গামা, হ্যাঁ, প্রস্থ এবং উচ্চতা এর মধ্যে হচ্ছে আলফা, উচ্চতা এবং দৈর্ঘ্য এর মধ্যে হচ্ছে বিটা। তাহলে এই তিনটে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোর এক একটা করে ভ্যালু আছে, যেটাকে আমরা অ্যামস্ট্রং এ মেজার করি, ঠিক আছে। অ্যামস্ট্রং কি? অ্যামস্ট্রং ইজ 10⁻⁻10 মিটার অর 10⁻⁻8 সেন্টিমিটার, ঠিক আছে। দিস ইউনিট। খুব স্মল ডিস্টেন্স মেজার করার জন্য আমরা অ্যামস্ট্রং ব্যবহার করি। আমি বলেওছি যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সেস কিন্তু আমরা অ্যামস্ট্রং এ মেজার করি। সিমিলারলি আমরা যে এক্সরেটা ব্যবহার করছি টু ডিটারমাইন দ্য থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ মলিকিউল, that is also measured in Armstrong, okay, কারণ the wavelength of that X-ray is also measured in Armstrong। বলেইছি যে সিনক্রোট্রনের মাধ্যমে যে এক্স-রে তৈরি হয় সেটার ওয়েভলেংথ মোটামুটি হয় গিয়ে হচ্ছে তোমার 1 অ্যামস্ট্রং, বা হোম সোর্সে যেটা আমরা দেখিয়েছিলাম মেশিনটা, সেখানে যে এক্স-রে তৈরি হচ্ছে সেটার ডাইমেনশন হচ্ছে কি 2.4 অ্যামস্ট্রং, এইরকম। তাহলে এই অ্যামস্ট্রং, দ্যাট ইজ 10⁻⁻10 মিটার,
বা 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার, এই ডাইমেনশনে আমাদের কিন্তু ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স হয়, এবং অ্যাকর্ডিংলি আমরা যে ইউনিট সেলটা পাচ্ছি তার এই যে লেন্থ, ব্রেথ এবং হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলোও কিন্তু আমরা এই অ্যামস্ট্রং এর ইউনিটেই মাপছি। আর এই যে অ্যাঙ্গেলস গুলো, এগুলো তো 0 ডিগ্রি টু 360 ডিগ্রির মধ্যেই আর কি হবে। তাহলে এই 6টা প্যারামিটার, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, দ্যাট ডিফাইন্স দ্য ইউনিট সেল। নাও in the next slide we will see what could be the different types of unit cell. Again you see here it is very clearly defined. দেখো CBA মানে এই তিনটে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, দিস ইজ ওয়ান ইউনিট সেল। এবং এই ইউনিট সেলের রিপিটেশন, হ্যাঁ, মানে ইউ হ্যাভ 3 অ্যাক্সিস সিস্টেম, z axis, x axis, y axis. So like the way you define, you people know this. So based on this parameters you can basically determine যে একটা ইউনিট সেল কিরকম দেখতে হবে। আমি যদি তোমাকে 3টে প্যারামিটার দিয়ে দিই, সেই 3টে প্যারামিটার তুমি একটা অ্যাক্সিস সিস্টেমে যদি প্লট করো এবং তাদের মধ্যে যদি অ্যাঙ্গেলস গুলো প্লট করো, you will get to know how a unit cell will look like. And there are 7 different types of crystal system based on this dimension of the unit cell. Let us see one by one. Okay, এখানে আমরা দেখি এক একটা করে। ফার্স্ট হচ্ছে গিয়ে কিউবিক। কিউবিক ক্রিস্টাল সিস্টেমটা কিরকম না, এখানে যে ইউনিট সেলের প্যারামিটারটা আছে দেখতে পাচ্ছ তো, টোটাল 7টা আছে কিন্তু এখানে ক্রিস্টাল সিস্টেম। এখানে a ইকুয়াল টু b ইকুয়াল টু c, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সেম। এবং সেদিন জনার্দন বলেই ছিল এগুলোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90। ঠিক আছে, তারপর আমরা চলে আসি, এখানে দেখতে পাবে এটা হচ্ছে টেট্রাগোনাল সিস্টেম। টেট্রাগোনাল সিস্টেমে কি a ইজ ইকুয়াল টু b, মানে এই দুটো প্যারামিটার সেম, হ্যাঁ, প্রস্থ, উচ্চতা সেম, নট ইকুয়াল টু c, এইটা কিন্তু সেম নয়, কিন্তু অ্যাঙ্গেলস হচ্ছে সেম। মানে কিউবজি যে হতে হবে তার তো কোনো মানে নেই, কিউবয়েডও হতে পারে। আলফা ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90। তারপর হচ্ছে গিয়ে অর্থরম্বিক। অর্থরম্বিকে দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই সমান নয়, কিন্তু এই অ্যাঙ্গেলস গুলো সব হচ্ছে গিয়ে ইকুয়াল টু এ, আলফা ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90। তারপরে রম্বোহাইড্রাল। রম্বোহাইড্রাল কনসেপ্টটা আসছে কি হচ্ছে একটা রম্বাসের কনসেপ্টের থেকে। আমরা ম্যাথমেটিক্সে পড়েছি একটা রম্বাস কিরকম দেখতে হয় না, তার প্রত্যেকটা সাইড সেম হয় 2 ডাইমেনশনালি, কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেলস গুলো কিন্তু 90 ডিগ্রি হয়। রম্বোহাইড্রাল ইজ আ সিমিলার কনসেপ্ট, যেখানে দেখা যাচ্ছে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, মানে তিনটে অ্যাঙ্গেল সমান বাট দে আর নট ইকুয়াল টু 90 ডিগ্রি। রম্বাসেও আমরা তাই দেখেছি তো, প্রত্যেকটা সাইড কিন্তু সেম হয় কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় না। তো এখানেও a ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ নট ইকুয়াল টু গামা। ঠিক আছে, and is equal to gamma but is not equal to 90 degree. Next we come to hexagonal. Hexagonal দেখো এরকম আগেকার দিনের 20 পয়সা, তোমরা হয়তো দেখোনি, আমরা আমাদের ছোটবেলায় দেখেছি আগেকার দিনের 20 পয়সার মতো শেপ হয়। সেখানে কিন্তু a ইকুয়াল টু b ইকুয়াল টু c, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90, বাট গামাটা হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। ওকে, similarly then we have this monoclinic crystal system, যেখানে আলফা ইজ নট ইকুয়াল টু বিটা, ইজ এই a ইজ নট ইকুয়াল টু b ইজ নট ইকুয়াল টু c, মানে a b c তিনটে কোনোটাই সমান নয়। আলফা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কিন্তু বিটা ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে মনোক্লিনিকে দেখা যাচ্ছে যে মনোক্লিনিকে কিন্তু সিমেট্রি খুব কম, a ইজ নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, আলফা ইজ ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90, বিটা ইজ নট ইকুয়াল টু 90। আর ট্রাইক্লিনিক লিস্ট সিমেট্রি অফ প্যারামিটারস আমরা এখানে দেখতে পাচ্ছি। আলফা ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু a is not equal to b not equal to c, ট্রাইক্লিনিকে a is not equal to b not equal to c, alpha not equal to beta not equal to gamma not equal to 90 degree. So these are all 7 crystal systems that we have. Okay, now let us come to one more concept. সেই কনসেপ্টটা আমি তোমাদেরকে বলেও ছিলাম, সেটা হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল স্পেসের কনসেপ্ট। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন
রিয়েল স্পেস অ্যান্ড রেসিপ্রোকাল স্পেস। হ্যাঁ, এখানে তো একটা ছবি দিয়ে মোটামুটি বোঝা যাচ্ছে যে রিয়েল স্পেসে আমরা যে জিনিসটা দেখি, রেসিপ্রোকাল স্পেসে আমরা জিনিসটাকে কমপ্লিটলি তার উল্টো দেখি। আমি লাস্ট ক্লাসে তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েও ছিলাম যে ধরো অলি এবং আম, সপ্তর্ষি। ঠিক আছে, আমি যদি রিয়েল স্পেসে দেখি তাহলে অলির ডাইমেনশন ছোট, সপ্তর্ষির ডাইমেনশন অনেক বড়। কিন্তু আমি যদি তাদের উপর এক্স রে ফেলে তাদের ডিফ্র্যাকশন প্যাটার্নটা একটা রেসিপ্রোকাল স্পেসে দেখি, আমি দেখব যে সপ্তর্ষির ডাইমেনশন কিন্তু একদম কমে গেছে, কিন্তু অলির ডাইমেনশন বিশাল। তাহলে রিয়েল স্পেসে অলির ডাইমেনশন কম, সপ্তর্ষির ডাইমেনশন অনেক বড়। রেসিপ্রোকাল স্পেস মানে যেখানে আমি এক্স রে ফেলে ওদের ডিফ্র্যাকশন প্যাটার্নটা নিলাম, সেখানে দেখলাম যে সপ্তর্ষির ডাইমেনশন কম, অলির ডাইমেনশন কিন্তু অনেক বড়। তো দিস ইজ দ্য ডিফারেন্স। নাও লেট আস কাম টু দিস ডিফ্র্যাকশন প্যাটার্ন। ঠিক আছে, এই যে কথাটা যেটা হচ্ছে যে হোয়াট ডু উই সি when we use x-ray diffraction, what do we basically see? ঠিক আছে, যাদের এখানে হাত টাত ভেঙেছে বা তোমরা যারা বলছিলে, তোমরা যখন এক্স রে ক্রিস্টালোগ্রাফি করেছো তোমরা কি দেখতে পেয়েছো? তোমরা বেসিক্যালি তোমার হাত ভেঙেছে, তুমি গিয়ে দাঁড়িয়েছো একটা মেশিনের সামনে, সেখান থেকে এক্স রে বেরিয়েছে, পিছন দিকে একটা ফটোগ্রাফিক প্লেটের ফিল্ম আছে, সেই ফিল্মের ওপর পড়েছে, এবং তুমি সেই ফিল্মের ওপর দেখতে পাবে যে হাড়টা কিভাবে ভেঙেছে, তার কিন্তু একটা পার্টিকুলার পিকচার তুমি দেখতে পাবে। ঠিক আছে, এইখানে যেখানে তুমি ক্রিস্টাল রাখছো এবং এক্স রে দিয়ে সেটাকে শুট করছো, তো পিছনে যে ডিফ্র্যাক্টোমিটারটা আছে, সেই ডিফ্র্যাক্টোমিটারে তুমি কি ধরনের ছবি দেখতে পাচ্ছ? সেই ডিফ্র্যাক্টোমিটারে সেই ডিফ্র্যাক্টোমিটারে তুমি কি ধরনের ছবি দেখতে পাচ্ছ? ইউ কুড সি আ পিকচার লাইক দিস, বাট দিস পিকচার ইজ নট ইন দ্য রিয়েল স্পেস। দিস পিকচার ইজ বেসিক্যালি ইন দ্য রেসিপ্রোকাল স্পেস। এই পিকচারটা কিন্তু পুরোপুরি রেসিপ্রোকাল স্পেসে আছে। ঠিক আছে, যার জন্য দিস ইজ দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন অফ আ প্রোটিন। আমি লাস্ট ক্লাসেও তোমাদের বুঝিয়েছিলাম, এই ডিফ্র্যাকশন প্যাটার্নে ইউ ক্যান সি স্পটস, এই ব্ল্যাক স্পটস গুলো, these are nothing but the diffraction from the electrons, হ্যাঁ, within a protein। এটাকে থেকে আমরা একটা ইলেকট্রন ডেনসিটি ম্যাপও তৈরি করতে পারি, যেখান থেকে কিন্তু আমরা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা তৈরি ডিটারমাইন করবো। সো দিস ইজ নাথিং বাট দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন, হ্যাঁ, of a particular crystal. We could construct the electron density map from this diffraction pattern, and correspondingly we could get the dimensions of the unit cell. আবার বলছি, এটা হচ্ছে the diffraction pattern of a protein. We can construct the electron density map of the protein using this particular diffraction pattern, and from there we could get the dimensions of the unit cell, এবং ইউনিট সেলের ডাইমেনশন পাওয়ার পরে সেখান থেকে কিন্তু আমরা স্ট্রাকচারটাও ডিটারমাইন করতে পারি। উই উইল গো ইনটু দ্যাট সাম আদার ডে। আপাতত আমি যে জিনিসটা বলতে চাইছি, বাট দিস ডিফ্রাকশন প্যাটার্ন ইজ ইন রেসিপ্রোকাল। ফলে যেটা আমি অলিয়ার সপ্তর্ষির কনসেপ্ট বলছিলাম, সেই কনসেপ্টটাই আমি যদি একটু ভেবে দেখি, একটা প্রোটিন তো অনেক বড় হয়, তার মধ্যে অনেক মলিকিউলস আছে, অনেক অ্যাটমস আছে, ইট হ্যাজ গট আ বিগ ডাইমেনশন, অনেক বড় ডাইমেনশন। কম্পারেটিভলি একটা সল্ট মলিকিউল কিন্তু অনেক ছোট হয়, উইথ লিমিটেড নাম্বার অফ অ্যাটমস করেসপন্ডিং লিমিটেড নাম্বার অফ ইলেকট্রন। রেসিপ্রোকাল স্পেসে যখন আমি ডিফ্রাকশন প্যাটার্ন দেখব, আই উইল সি যে প্রোটিনের মধ্যে এই যে স্পটস গুলো আছে, এগুলো ছোট ছোট এবং একে অপরের ঘেঁষা ঘেঁষা। একটু কার্সারটা ফলো করো। দিস স্পটস আর স্মল অ্যান্ড ভেরি ক্লোজ টু ওয়ান অ্যানাদার, বাট when we get to see a salt, তাহলে প্রোটিন অনেক বড় মলিকিউল, তাই জন্য রেসিপ্রোকাল স্পেসে কিন্তু এর যে ডিফ্রাকশন স্পটস গুলো সেগুলো অনেক ছোট এবং কাছাকাছি। কিন্তু সল্ট অনেক ছোট মলিকিউল, কিন্তু যেহেতু এটা রেসিপ্রোকাল স্পেস, কি হবে, সল্ট মলিকিউল যদি হতো, স্পটস উড বি মাচ বিগার অ্যান্ড মাচ ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার। একের থেকে অনেক বেশি দূরত্ব হতো স্পট গুলোর এবং অনেক বড় বড় হতো। রিয়ালিটিতে আমি এই রেসিপ্রোকাল স্পেসের কনসেপ্টটা বারবার দিতে চাইছি এই জন্য যে তোমাদের যে এক্স রেটা এসে পড়লো ক্রিস্টালের ওপর, তারপর যে ডিফ্রাকশন প্যাটার্নটা, দ্যাট ইজ ইন দ্য রেসিপ্রোকাল, যার জন্য ফর প্রোটিন মলিকিউলস you will get small spots and closer spots, because protein is a big molecule with huge number of electrons, atoms, etc.
reciprocal. Are salt molecules, they are small molecules with limited number of atoms and electrons, but there the spots will be much bigger and much far away from each other. Okay, so this is the concept of reciprocal space. What I would like you people to remember: why do we need a crystal? What is a unit cell? About the crystal systems based on the dimensions of the unit cell, and the concept of the reciprocal space. রেসিপ্রোকাল স্পেসটা কি এবং আমরা যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা পাচ্ছি সেটা কিন্তু রেসিপ্রোকাল স্পেস পাচ্ছি। ফার্দার সেই ডিফ্র্যাকশন প্যাটার্ন থেকে ইলেকট্রন ডেনসিটি ম্যাপ আমরা ক্যালকুলেট করছি এবং সেখান থেকে আমরা ইউনিট সেলের ডাইমেনশন নিয়ে ক্রিস্টাল স্ট্রাকচার সলভ করছি। So I end my lecture here today. Next lecture কবে হবে I'll let you people know, but in the meantime আমি যে লিংকটা দিয়েছি ভিডিওর, go through that video for 5 to 6 times. ডক্টর রাকেশ চ্যাটার্জির যে এক্সেটিভ ফ্র্যাকশনের যে প্রেজেন্টেশনটা সেটার লিংক দিয়েছি, প্লিজ গো